বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা গ্রন্থের নির্বাচিত কবিতাগুলির ভিতর থেকে সর্বশেষ কবিতা সোনালিকা বিন পাস এ সম্পর্কে। আমরা আজকের পর্বে সোনালিকা বিন পাস কবিতার মূল বক্তব্য এবং পরীক্ষায় কমন উপযোগী কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা গ্রন্থের বাকি কবিতাগুলোর মূল বক্তব্য এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখোনি, তারা আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। সেখানে প্রত্যেকটা ধারাবাহিকভাবে আলোচনা করা আছে। পাশাপাশি আমার ওয়েবসাইটেও এগুলি লেখা আছে ধারাবাহিকভাবে। আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, চাইলে সেখান থেকেও তোমরা ভিজিট করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে সোনালিকা বিন পাস কবিতার মর্মকথা বা সারমর্ম যেটাই বলো না কেন সেটা দেখে নিই। প্রেমের চিরন্তন বাস্তবতাই হলো সোনালিকা বিন পাস কবিতার মূল কথা। কারণ নরনারীর দেহজ কামনা বাসনা অদম্য ও অবিনাশী, এর ধারা বিবর্তনহীন, চিরপ্রবাহমান। এ কবিতার পরতে পরতে সাজানো রয়েছে নরনারীর সহজাত প্রেমাকাঙ্ক্ষা, ইতিহাস ও ঐতিহ্যের সংমিশ্রণে প্রকৃতির নির্ভেজাল ও নিখুঁত মূর্তি। চর্যাপদের কবি ভুসুকুপায়ের নায়িকা শবরী যেখানে গুঞ্জার মালাই সাজিয়েছিলেন অভিসারের পসরা, কবি আল মাহমুদ সেখানে হৃদয়ের রঙে রাঙিয়ে কলমের আঁচড়ে মূর্ত করে তুলেছেন তার প্রেমিকা তথা মানুষ প্রতিমাকে। কবি এখানে নিজেকে ব্যাধ বা শিকারী রূপে পরিচয় দিয়েছেন। শিকারী যেমন তার শিকার চিনতে ভুল করে না, কবিও তেমনি তার শিকার তথা প্রেমিকাকে চিনতে ভুল করেননি। কবি দেখিয়েছেন জ্যোতিষশাস্ত্রের কিংবদন্তি খনা প্রকৃতির অনেক রহস্যময়তা ভেদ করেছেন। তেমনি কবি নিজেকে মানব মনের জহুরি হিসেবে অতলান্ত রহস্যভেদীর মতো প্রেমের চিরন্তন মহিমা, দেহজ প্রেমের সতত বাসনার চিরন্তন রূপ অঙ্কন করেছেন। কবি মনে করেন কালের রেদার টানে বা সময়ের আবর্তে সব কিছু বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইতিহাস ও ঐতিহ্যের ধারক দেশে দেশে কালে কালে গড়ে ওঠা সভ্যতাগুলোও মহাকালের গর্ভে হারিয়ে যায়। কিন্তু প্রেমিক সত্তা চিরন্তন, দেহজ বাসনা অবিকৃত। কালের গতি সব কিছু ধ্বংস করলেও মানবীর দৈহিক মিলনাকাঙ্ক্ষা ধ্বংস করতে পারে না। ঋতু পরিক্রমার মতো স্থান কাল পাত্রে ভিন্নতা দেখা দিলেও দৈহিক কামনা কিংবা দৈহিক মিলনের আবেদন সহজাত, সমর্পণ নিঃশর্ত, প্রকৃতির মতোই সদা বিবর্তনহীন। তো শিক্ষার্থীবৃন্দ, এই হলো আল মাহমুদ রচিত সোনালিকা বিন পাস কবিতার মূল বক্তব্য। যদিও তোমরা জানো যে এই কবিতাটা আকারে অবয়বে ছোট, কিন্তু এর ভাব অনেক বিশাল। তোমরা এর মূল ভাব যেটা আলোচনা করলাম সেটা দেখেই বুঝতে পারছো। তো চলো আমরা কথা না বাড়িয়ে সোনালিকা বিন পাস কবিতার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখে নিই। প্রথম প্রশ্ন, আঙ্গিক বিচারে সোনালিকা বিন পাস কোন ধরনের কবিতা? এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালের প্রশ্ন এসেছিল। উত্তর হবে আঙ্গিক বিচারে সোনালিকা বিন পাস ছনেট বা চতুর্দশপদী কবিতা। 2 নম্বর প্রশ্ন, নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে? এটি কোন কবিতার চরণ? এই প্রশ্নটা আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সালে। উত্তর হবে নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে? এটি সোনালিকা বিন পাস কবিতার চরণ। 3 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় কবির প্রেম চেতনার উৎস কি? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় কবির প্রেম চেতনার উৎস প্রকৃতির সৌন্দর্য। 4 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতাটির রচয়িতা কে? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতাটির রচয়িতা কবি আল মাহমুদ। 5 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় কবির প্রেম চেতনার সাথে কিসের সংমিশ্রণ ঘটেছে? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় কবির প্রেম চেতনার সাথে ইতিহাস, ঐতিহ্য ও
নিসর্গ চেতনার সংমিশ্রণ ঘটেছে? 6 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় কোন অন্তমিল বিন্যাস রীতি অবলম্বন করা হয়েছে? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় শেক্সপিয়রীয় অন্তমিল বিন্যাস নীতি অবলম্বন করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় কবি তার প্রিয়াকে কি বলে সম্বোধন করেছেন? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় কবি তার প্রিয়াকে প্রাণের শবরী বলে সম্বোধন করেছেন। 8 নম্বর প্রশ্ন, আল মাহমুদ এর প্রকৃত নাম কি? উত্তর হবে আল মাহমুদ এর প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। 9 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় কবি নিসর্গের গ্রন্থ থেকে কখন পড়া শিখেছেন? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় কবি আশৈশব অর্থাৎ একেবারে ছোটবেলা থেকেই নিসর্গের গ্রন্থ থেকে পড়া শিখেছেন। 10 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতাটি সোনালিকা বিন কাব্যগ্রন্থের অন্তর্গত। 11 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় প্রকৃতির ছদ্মবেশ খুলে দেন কে? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় প্রকৃতির ছদ্মবেশ খুলে দেন খনা। 12 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতার মূল উপজীব্য কি? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতার মূল উপজীব্য দেহজ প্রেম ও নিসর্গ ভাবনা। 13 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় কবির প্রিয়া কোন সাজে সজ্জিত? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় কবির প্রিয়া ব্যাধের আদিম সাজে সজ্জিত। 14 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় কবি কোথায় কার্পাসের ফল ফেটেছে কিনা জানতে চেয়েছেন? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় কবি তার ঘরের পাশে কার্পাসের ফল ফেটেছে কিনা জানতে চেয়েছেন। 15 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় কবি তার প্রাণের শবরীকে কি নিয়ে আসার জন্য বলেছেন? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় কবি তার প্রাণের শবরীকে মহুয়ার মাটির বোতল নিয়ে আসার জন্য বলেছেন। 16 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় প্রকৃতির ছদ্মবেশ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় প্রকৃতির ছদ্মবেশ কথাটি দ্বারা প্রকৃতির গোপন রহস্য বোঝানো হয়েছে। 17 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় কবি তার প্রিয়াকে গলায় কিসের মালা পরতে বলেছেন? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় কবি তার প্রিয়াকে গলায় গুঞ্জার মালা পরতে বলেছেন। 18 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতা অনুসারে খনা কি দ্বারা প্রকৃতির ছদ্মবেশ খুলে দেন? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতা অনুসারে খনা মন্ত্র দ্বারা প্রকৃতির ছদ্মবেশ খুলে দেন। 19 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন পাস কবিতায় কবি তার প্রিয়াকে মহুয়ার মাটির বোতল নিয়ে কোথায় আসতে বলেছেন? উত্তর হবে সোনালিকা বিন পাস কবিতায় কবি তার প্রিয়াকে মহুয়ার মাটির বোতল নিয়ে চন্দ্রালোকে আসতে বলেছেন। 20 নম্বর প্রশ্ন, আল মাহমুদ জন্মগ্রহণ করেন কত সালে? উত্তর হবে আল মাহমুদ জন্মগ্রহণ করেন 1936 সালে। 21 নম্বর প্রশ্ন, কালের কলস কি? উত্তর হবে কালের কলস আল মাহমুদের একটি কাব্যগ্রন্থ। 22 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন কাব্যের রচয়িতা কে? উত্তর হবে সোনালিকা বিন কাব্যের রচয়িতা কবি আল মাহমুদ। 23 নম্বর প্রশ্ন, সোনালিকা বিন কোন শ্রেণীর রচনা? উত্তর হবে সোনালিকা বিন একটি কাব্যগ্রন্থ। 24 নম্বর প্রশ্ন, আল মাহমুদের যে কোনো 3টি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে আল মাহমুদ এর 3টি কাব্যগ্রন্থের নাম হলো সোনালিকা বিন, লোক লোকান্তর এবং পাখির কাছে ফুলের কাছে। 25 নম্বর প্রশ্ন, বখতিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? উত্তর হবে বখতিয়ারের ঘোড়া একটি কাব্যগ্রন্থ। 26 নম্বর প্রশ্ন, কালের কলস কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে কালের কলস কাব্যগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ। 27 নম্বর প্রশ্ন, আল মাহমুদ
এর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে আল মাহমুদ এর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হল সোনালী কাবিন। 28 নম্বর প্রশ্ন, আল মাহমুদ এর প্রধান প্রধান কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে আল মাহমুদ এর প্রধান প্রধান কয়েকটি কাব্যগ্রন্থের নাম হল লোক লোকান্তর, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া, দোয়েল ও দয়িতা ইত্যাদি। 29 নম্বর প্রশ্ন, বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ। 30 নম্বর প্রশ্ন, আল মাহমুদের প্রধান প্রধান গল্পগ্রন্থের নাম লেখো। উত্তর হবে আল মাহমুদের প্রধান প্রধান কয়েকটি গল্পগ্রন্থের নাম হল পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধ বণিক ইত্যাদি। 31 নম্বর প্রশ্ন, ডাহুকি উপন্যাসের লেখক কে? উত্তর হবে ডাহুকি উপন্যাসের লেখক আল মাহমুদ। 32 নম্বর প্রশ্ন, আগুনের মেয়ে কি জাতীয় গ্রন্থ? উত্তর হবে আগুনের মেয়ে একটি উপন্যাস। 33 নম্বর প্রশ্ন, আগুনের মেয়ে উপন্যাসের রচয়িতা কে? উত্তর হবে আগুনের মেয়ে উপন্যাসের রচয়িতা আল মাহমুদ। 34 নম্বর প্রশ্ন, উপমহাদেশ উপন্যাস এর লেখক কে? উত্তর হবে উপমহাদেশ উপন্যাসের লেখক আল মাহমুদ। 35 নম্বর প্রশ্ন, আল মাহমুদ রচিত উপমহাদেশ কি জাতীয় গ্রন্থ? উত্তর হবে আল মাহমুদ রচিত উপমহাদেশ একটি উপন্যাস। 36 নম্বর প্রশ্ন, পানকৌড়ির রক্ত কি জাতীয় গ্রন্থ? উত্তর হবে পানকৌড়ির রক্ত একটি গল্পগ্রন্থ। 37 নম্বর প্রশ্ন, পানকৌড়ির রক্ত গল্পগ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে পানকৌড়ির রক্ত গল্পগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ। 38 নম্বর প্রশ্ন, সোনালী কাবিন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? উত্তর হবে সোনালী কাবিন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1973 সালে। 39 নম্বর প্রশ্ন, স্বাধীনতা উত্তরকালে আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে স্বাধীনতা উত্তরকালে আল মাহমুদ দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন। 40 নম্বর প্রশ্ন, নোলক কবিতাটির রচয়িতা কে? উত্তর হবে নোলক কবিতাটির রচয়িতা আল মাহমুদ। 41 নম্বর প্রশ্ন, মায়াবী পর্দা দুলে ওঠো কার লেখা? উত্তর হবে মায়াবী পর্দা দুলে ওঠো কাব্যগ্রন্থটি আল মাহমুদের লেখা। 42 নম্বর প্রশ্ন, আরব্য রজনীর রাজহাঁস কি জাতীয় গ্রন্থ? উত্তর হবে আরব্য রজনীর রাজহাঁস একটি কাব্যগ্রন্থ। 43 নম্বর প্রশ্ন, আরব্য রজনীর রাজহাঁস কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে আরব্য রজনীর রাজহাঁস কাব্যগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ। 44 নম্বর প্রশ্ন, কাবিলের বন কি জাতীয় গ্রন্থ? উত্তর হবে কাবিলের বন একটি উপন্যাস। 45 নম্বর প্রশ্ন, কাবিলের বন উপন্যাসের রচয়িতা কে? উত্তর হবে কাবিলের বন উপন্যাসের রচয়িতা আল মাহমুদ। 46 নম্বর প্রশ্ন, মায়াবী পর্দা দুলে ওঠো কি জাতীয় গ্রন্থ? উত্তর হবে মায়াবী পর্দা দুলে ওঠো একটি কাব্যগ্রন্থ। 47 নম্বর প্রশ্ন, আল মাহমুদ রচিত দিন যাপন একটি কি? উত্তর হবে আল মাহমুদ রচিত দিন যাপন একটি প্রবন্ধ। 48 নম্বর প্রশ্ন, আল মাহমুদ রচিত কবিতার বহুদূর একটি কি? উত্তর হবে আল মাহমুদ রচিত কবিতার বহুদূর একটি প্রবন্ধ। 49 নম্বর প্রশ্ন, দিন যাপন প্রবন্ধের রচয়িতা কে? উত্তর হবে দিন যাপন প্রবন্ধের রচয়িতা আল মাহমুদ। 50 নম্বর প্রশ্ন, কবি আল মাহমুদ রচিত কবির আত্মবিশ্বাস একটি কি? উত্তর হবে কবি আল মাহমুদ রচিত কবির আত্মবিশ্বাস একটি প্রবন্ধ। 51 নম্বর প্রশ্ন, আল মাহমুদ বাংলা একাডেমি পুরস্কার পান কত সালে? উত্তর হবে আল মাহমুদ বাংলা একাডেমি পুরস্কার পান 1968 সালে। 52 নম্বর প্রশ্ন, আল মাহমুদ 21 পদক পান কত সালে? উত্তর হবে আল মাহমুদ 21 পদক পান 1987 সালে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবি আল মাহমুদ রচিত সোনালী কাবিন পাস কবিতার মূল বক্তব্য এবং পরীক্ষায় কমন উপযোগী অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আর যদি সামান্য হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবে এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করে তোমার মন্তব্য জানাবে। আর যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমার ওয়েবসাইটটা ভিজিট করার জন্য। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিব, চাইলে সেখান থেকে ভিজিট করে নিতে পারো। তো আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।